আমাদের কথার মধ্যে এখনো যে উপমাগুলো আছে তার মধ্যে ইতিহাস লুকিয়ে আছে, যে লোকসঙ্গীতগুলো আছে তার মধ্যে ইতিহাস লুকিয়ে আছে। আমরা যখন বলি রক্ত নিয়ে হোলি খেললো সবাই, তখন তার মধ্যে দিয়ে একটা বীভৎস রসের সংমিশ্রণ আমরা বুঝতে পারি যে হোলি খেলা অর্থাৎ একটা বীভৎস রসের সংমিশ্রণ। কি করে এই হোলি শব্দটা সংস্কৃতির জগতে এসে এখন হাঙ্গামা শুরু করে দিয়েছে এবং ভিড়তন্ত্র তৈরি করছে। চোখে মুখে নাকে সমস্ত জায়গায় রং খেলে একটা পৈশাচিক উল্লাসে হোলি হ্যাঁ বলে চিৎকার করছে। এই সংস্কৃতিটা ভারতের সংস্কৃতির সঙ্গে মিশল কি করে? এই হোলি মধ্যে দিয়ে একটা রাজনৈতিক কারসাজি আমাদের সামনে উপস্থিত করছে এবং এই হোলির মধ্যে দিয়ে একটা আলাদা বার্তা দিয়ে মানুষগুলোর যে চিন্তা চেতনার মধ্যে একটা আবেগ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে আবেগ সম্পূর্ণভাবে ভোগবাদী আবেগ। অনেকে দণ্ডিনের দশকুমার চরিতের কথা উল্লেখ করেন যে দশকুমার চরিতে দণ্ডিন এই হোলি উৎসবের কথা উল্লেখ করেছেন। এখন এই দশকুমার চরিতটা কি? দশকুমার চরিত হচ্ছে 10 জন কুমারের অ্যাডভেঞ্চার কাহিনী। সেটা গদ্য আকারে লিখেছেন দণ্ডিন। আর দণ্ডিন দক্ষিণ ভারতের একজন বিখ্যাত পণ্ডিত। 7ম শতকে লেখা এই যে অ্যাডভেঞ্চার কাহিনী, তার মধ্যে যে 10 জন কুমারের কথা বলা হয়েছে, সেই কুমারদের অ্যাডভেঞ্চার, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে সেগুলো। তাতে দেখা যাচ্ছে যে প্রথম রাজবাহন তিনি চম্পাগড়ে আসছেন এবং চম্পাগড়ে একটি বসন্তকালে একটি উৎসবের কথা রাজবাহন বলছেন। এই উৎসব কামোৎসব এবং রাজবাহন সেখানে অবস্থান করছেন এই উৎসবটাকে এনজয় করার জন্য। দ্বিতীয় যে কুমার তিনি হচ্ছেন সোমদত্ত। সোমদত্ত এই বঙ্গে আসার পরে তিনি রাজবাহনের কথা শুনছেন এবং রাজবাহনের সঙ্গে তার পরিচয় হচ্ছে। অদ্ভুতভাবে এই দশকুমার চরিত লেখা হয়েছে। একজনের কাহিনী, তারপরে দ্বিতীয় কাহিনী, তৃতীয় কাহিনী, চতুর্থ কাহিনী এবং 10 জন এই কুমারী পরপরের সঙ্গে মিলিত হচ্ছে শেষ দিকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু রাজবাহন যে বসন্ত উৎসবের কথা বলেছে সেটার মধ্যে হোলি উচ্চারণ করেননি। হোলি উৎসবের কথা দেখতে পাই আমরা তৃতীয় পুষ্পোদ্ভব নামে যে কুমার, সেই কুমারের অবন্তিপুরের সুন্দরী বালাচন্দ্রিকা, তার সঙ্গে পরিচয় হয়েছে। কিন্তু বালাচন্দ্রিকা ঘটনা প্রসঙ্গে তিনি অসুর কন্যা, তার সঙ্গে প্রেমের সম্পর্ক হতে পারে কিন্তু তাকে পাওয়াটা খুব কষ্টকর ব্যাপার। অবন্তী সুন্দরীর প্রেমে পড়ে যায় পুষ্পোদ্ভব, কিন্তু বিয়ে করাটা খুব জটিল হয়ে পড়ে। ঠিক এই সময় একজন ব্রাহ্মণ ম্যাজিশিয়ান, তার সঙ্গে পরিচয় হয়। এই ব্রাহ্মণ ম্যাজিশিয়ানের নাম বিন্ধেশ্বর। তিনি বলেন এগুলো সম্ভব, আমি তোমাকে এইসব করে দিতে পারি, কিন্তু আমাকে উপযুক্ত একটা পরিবেশ দিতে হবে এবং ওই রাজার অবন্তিপুরের যে রাজকুমারী, তার রাজবাড়িতে আমাকে আমার যে ম্যাজিক্যাল শো, সেই ম্যাজিক্যাল শো করার ব্যবস্থা করতে হবে। তো সেটা হয় এবং সেই ম্যাজিক্যাল শোয়ের একটা অংশ হলো নাটক। সেই নাটকে হিরণ্যকশ্যপের
যে কাহিনী সেই কাহিনী বর্ণিত হয় এবং সেই কাহিনীর মধ্যে হোলিকা নিধনের বা হোলিকা দহনের কথা চলে আসে। এই যে দণ্ডিনের সপ্তম শতকে লেখা দণ্ডিনের যে ভাষ্য, তাতে আমরা দেখতে পাই যে হোলিকা সম্পর্কে দণ্ডিন সেখানে লিখছে। পাশাপাশি হোলিকা সম্পর্কে লিখছেন রত্নাবলী নাটকে শ্রীহর্ষ। শ্রীহর্ষ লিখছেন রাজকুমার উদয়নের সাথে রাজকুমারী রত্নাবলীর প্রেম কাহিনীর নাটক। সেখানে বসন্তকে ব্যাখ্যা করতে গিয়ে তিনিও বসন্তকে হোলি উৎসবের সঙ্গে তুলনা করছেন। অনেকে বলছেন যে ভবভূতির মালতী মাধবেও এই হোলির উল্লেখ আছে। আমরা দেখেছি না, মালতী মাধবে হোলির উল্লেখ নেই, কিন্তু বসন্ত উৎসবের উল্লেখ রয়েছে। এখন সেখানে পরিষ্কার করে এটিকে বলা হয়েছে বসন্ত উৎসব, এটিকে বলা হয়েছে কাম উৎসব এবং এটিকে বলা হয়েছে বসন্ত পঞ্চমী। এখন এই বসন্ত পঞ্চমী কেন বলা হয় সে নিয়ে দারুণ আলোচনা হওয়া দরকার, যে এটাকে কেন, এই কাম উৎসবকে বসন্ত পঞ্চমী কেন বলা হয়। অনেকে বলেন যে বসন্ত পঞ্চমী হলো সরস্বতীর জন্মদিন, এই জন্যে সরস্বতী পুজোর দিনকে বলা হয় বসন্ত পঞ্চমী।